এখন আমরা যে যেভাবেই বলুক না কেন অনেকগুলি পক্ষ দেখতে পাচ্ছি যারা রাষ্ট্র পরিচালনা করছেন বা সরকারে আছেন বা সরকারকে নিয়ে আরেক জায়গায় যেতে চাচ্ছেন, নির্বাচনের কথা বলছেন। সেই পক্ষগুলির মধ্যে আপনি কাকে ন্যায় ভিত্তিক বা ন্যায্য মনে করেন? এরকম কয়েকটা পক্ষের ক্ষেত্রে আপনি ন্যায় ভিত্তিক বা ন্যায্য কাকে মনে করেন? আমি প্রথমেই বলতে চাই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। এরকম আরও কয়েকটা পক্ষের কথা আমি বলবো। আপনি কাকে ন্যায্য মনে করেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান অবস্থান কি ন্যায় ভিত্তিক বা ন্যায্য? না, প্রথমত হলো যে ডক্টর ইউনূস তো আমাদের একটা সামষ্টিক রাজনৈতিক প্রক্রিয়ার তিনি একটা ফল। ফলে তার প্রতি আমাদের অবশ্যই সদয় থাকা দরকার, কারণ এমন নয় যে তিনি এসে ক্ষমতা দখল করেছেন বা আমাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে গেছেন। সরি। জি। ফলে আমাদেরকে খুব স্পষ্ট থাকতে হবে যে ডক্টর ইউনূসকে আমরা বসিয়েছি পুরো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি এসেছেন। তো ফলে সে অর্থে তার যে আশাটা, এটা তো অবশ্যই লাগবে। উনি গণ অভ্যুত্থানের মধ্যে থেকে এসেছেন, তিনি কোনো সামরিক অভ্যুত্থান করেননি। কিন্তু তার যদি আমরা, হ্যাঁ, না। ফলে অবশ্যই না একদিন এই ন্যায্যতাকে যদি আমরা রূপ দিতে চাই, তাহলে বুঝতে হবে যে গণ অভ্যুত্থানের যে মর্মটা কি, এটা পলিটিক্যাল মানেটা কি, এবং এর লিগ্যাল মানেটা কি। এখানে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকম শক্তি আছে, এবং তাদের শক্তির মধ্যে অধিকাংশই গণ অভ্যুত্থান বিরোধী। তারা যেসব অবস্থানটা নিয়েছে, তারা গণ অভ্যুত্থানেরই একটা বিরোধী অবস্থান নিয়েছে। এটা ডক্টর ইউনূসের জন্য অত্যন্ত কঠিন করে তুলেছে। এটা হলো আমার না, প্রথম আপনার না, উত্তর হবে। ফরদ ভাই, আমরা উনাকে তো আসলে সবাই, এটা একদম আপনার সাথে আমরা শতভাগ একমত যে আমরা তো উনাকে আসলে কি বলবো, মানে রাজি করিয়ে, আমি যদি সোজা বাংলা ভাষায় বলি, হাতে পায়ে ধরে এনেই তাকে আসলে এখানে এনেছি। কিন্তু আমি তার অবস্থাটা ন্যায্য বলতে বুঝাচ্ছি 5 আগস্টের পরে 8 আগস্ট উনি এই জায়গায় আসার পরে আজকে 1 বছরের বেশি সময় পার হয়েছে। এখন নির্বাহী আদেশে তিনি মামলা মুক্ত হন, 600 কোটি টাকা চেয়ারে বসার আগে মৌকুফ করে নেন, গ্রামীণ ব্যাংকের 5 বছর মৌকুফ করেন, গ্রামীণ ব্যাংকের সরকারি লাইসেন্স করে ফেলেন, আদব ব্যবসার লাইসেন্স নেন, করেন। সেই সব বিবেচনায় মানে আপনার যে স্কেল, সেই স্কেলে তিনি ন্যায্যতার মানদণ্ডে কতটুকু ন্যায্যতা পান? মানে আমরা তাকে বসাইছি সেটা ঠিক আছে, তার হাতে পায়ে ধরেই ঠিক বসাইছি, আছে, এইটা জায়গাটা আপনার একটু জানতে ঠিক চাচ্ছিলাম আছে, যে 1 বছরে তাকে আমি আপনি। উত্তরে দেবো। প্রথমত আপনি এখন যে সমালোচনাটা করলেন, ওটা কিন্তু ব্যক্তি সমালোচনা করলেন। জি। আপনি ব্যক্তি ইউনূসের সমালোচনাটা, সে সেদিকটা আপনি অত্যন্ত ন্যায্য, এটা বলার অধিকার আমাদের সকলেরই আছে। জি। কিন্তু আমরা যেটা দেখেছি সেটা অন্যত্র। আমরা এটাই মানে আপনার এই যুক্তিটা বিপদটা বলি আপনাকে। বিপদটা হচ্ছে এই, আপনি যে মূল যে প্রশ্নটা, রাষ্ট্রের প্রশ্নটাকে আড়াল করে ফেলছেন। রাষ্ট্রের প্রশ্নটা কি ছিল? যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব। হুম, হুম, ওটা প্রবেশ না করে আমরা কোথায় ঢুকে গেলাম? আমরা আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আবার পুনরায় প্রতিষ্ঠিত করলাম। হুম, শেখ হাসিনা ব্যক্তি আকারে রায়, কিন্তু তার ভোটটা কিন্তু আছে পুরো হুম, হুম, মাত্রায়। মানে যেহেতু তারই সংবিধানের অধীনে এটা হুম। রক্ষা করবার জন্য ডক্টর ইউনূস শপথ নিয়েছেন, তাহলে আমরা পলিটিক্যাল জায়গায় থাকি। আচ্ছা। আমি উনি কি পরিমাণ অপরাধ করেছেন, কি দুর্নীতি করেছেন, বা আমরা বলতে পারবো যে তার যে হুম। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করেছেন, এটা ইতিহাসে বলার বহু আপনার দিন পাবো আমরা ওকে, সামনে। আপনি কিন্তু রাষ্ট্রের, এটার দ্বারা আমরা আপনি আপনি রাষ্ট্রের প্রশ্নে পারছি। থাকতে চাইছেন, আপনি এটা পরিষ্কার। আমি আমি রাষ্ট্রীয় বসে থাকছি। জি, আমি জি। যদি, তাহলে আমরা আর বাকি যাদের নিয়ে প্রশ্ন করব তাদেরকে কি রাষ্ট্রের প্রশ্নই রাখবো? যেমন আমার এবারের যিনি, মানে যাকে নিয়ে আমরা আপনাকে প্রশ্ন করতে চাই, তিনি হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। তার অবস্থানটা আপনি ন্যায্য মনে করেন কিনা? আমি মনে করি তার অবস্থান ন্যায্য। আমি আমি মনে করি এখানে আমি অনেকের সঙ্গে অবশ্যই বিরোধিতা করব। হুম, প্রথম কথা হচ্ছে সেনা প্রধান, আপনি খেয়াল করুন, এটা একটা সেনার সমর্থিত উপদেষ্টা সরকার। ফলে আমরা যদি হিস্ট্রি খেয়াল করি বাংলাদেশের সেনাবাহিনীর, হুম, তাহলে আমরা দেখবো যে সেনাবাহিনী এবার চেষ্টা করছে যে তারা কোনোভাবে যেন, তারা 1/11 মধ্য দিয়ে যে অপরাধটা করেছে, হুম, তাদের যে কলঙ্ক ঘটেছে, এমনকি আপনার শেখ মুজিবকে হত্যা থেকে শুরু করে দীর্ঘকাল তাদের যে কলঙ্ক ঘটেছে, তারা সে কলঙ্কের মধ্যে ঢুকতে চায় না। এটা আমি, তারা আন্তরিক, এটা আমি তাদের অনেককে চিনি, এবং তাদের সেই আত্মসমালোচনা গুলো আছে বলে আমি এরকম অত্যন্ত শক্তভাবে বলতে পারি। আমি মনে করি যে সেনার প্রধানের, যেহেতু উনি পলিটিশিয়ান না, ফলে তিনি পলিটিক্যালি অনেক কথাবার্তা তিনি বলেন, যেটা তিনি তিনি বোকা বলে। আমি বলি কেন আমি বলবো আমি কথাটা, হুম, কারণ তিনি যখন বলেন যে তিনি সেনাবাহিনীকে রাখতে চান না বাইরে, হুম, এবং তাদের ক্যান্টনমেন্টে ফিরে যেতে হবে, হুম, এই যে তিনি কথাটা বলেন, এটাকে খুব যুক্তিসঙ্গত বুঝতে হবে। আসলে অত্যন্ত বিপজ্জনক সেনাবাহিনীকে বাইরে রাখা।
এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দিয়ে বাইরে রাখাটা রাষ্ট্রের স্থিতিশীলতা শুধুমাত্র নয়, রাষ্ট্রের অস্তিত্বের জন্য সংকটপন্ন হয়ে ওঠে। ফলে তিনি বলছেন যে আমি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই, কিন্তু এই কথাটা তিনি বুঝাতে পারেন না, কারণ তিনি তো পলিটিশিয়ান নন, তিনি সেনাবাহিনীর লোক। ফলে সেভাবে তিনি কথা তিনি বুঝাতে চেয়েছেন। সেজন্য আমি মনে করি যে তার যে সেনাবাহিনীকে ফেরত নিয়ে আসা এবং একটা তার ভাষা, তার চোখে একটা স্থিতিশীল সরকার মানে একটা রাজনৈতিক সরকার, যে কোনো রাজনৈতিক দল দায়িত্ব নেবে এবং দায়িত্ব নিয়ে তারা কি করবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা ক্যান্টনমেন্টে থাকবে। তো এটার মধ্যে তেমন কোনো দোষের কিছু দেখি না। যদি সেনাবাহিনী যদি আলাদা করে কোনো কু করতে চাইতো, আলাদা করে তাদের যদি কোনো ভিন্ন রকম কোনো উদ্দেশ্য থাকতো, এটা আমরা দেখতাম। 2 নাম্বার আরো সিরিয়াস বলি, কারণ দিল্লি ক্রমাগত সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করছে, এবং এই দিল্লির অভ্যুত্থান ঘটাবার চেষ্টার মধ্যে আমাদের অনেকে বিভিন্ন প্রোপাগান্ডা, মানে ওয়াকারের বিরুদ্ধে, ওয়াকারুজ্জামার বিরুদ্ধে বা সেনাপ্রধানের বিরুদ্ধে প্রোপাগান্ডার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু এটাকে আরো এক হিসেবে বলবো যে ওই আগুনে কি বলে না, আগুনে ঘি ঢালা, আগুনে তেল ঢালা মতো, গ্যাস ঢালা মতো হয়েছে। এটা ছিল মারাত্মক পরিস্থিতি, এবং এই পরিস্থিতিটা আমি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে এটাকে রক্ষা করবার জন্য আমাদের কয়েকজন জেনারেলের যে আন্তরিকতা, এই আন্তরিকতাকে আমি গ্রহণ করি। তারা নন পলিটিক্যাল বলে, যেহেতু রাজনীতি বোঝে না বলে তারা কতগুলো ভুল করেছে। যেমন একটা ভুলের কথা বলি আপনাকে, যেটা আমাকে তাহলে আমরা দর্শকরা আমাকে সঠিক বুঝবে। যেমন ধরুন আপনার ওই যে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে 3 জন সেনাবাহিনী একসঙ্গে থাকাটা, এটা মারাত্মক রকম ভুল। কারণ এটা অত্যন্ত নেতিবাচক একটা কি বলে একটা একটা ভাবমূর্তি তৈরি করে সেনাবাহিনী, যে সেনাবাহিনী একটা ভারতের অধীনে বা এখানকার একটা বিশেষ সম্প্রদায়ের অধীনস্থ একটি বাহিনী। এগুলো হচ্ছে মারাত্মক পলিটিক্যাল ভুল। তার মানে সেনাবাহিনী এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক যারা বুঝতে পারে তাদের সিদ্ধান্তের বা তাদের পর্যালোচনাকে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। এগুলো বিপদ তৈরি করবে। 2 নাম্বারটা হচ্ছে এগুলো আছে, আমি বলতে পারি আমার অনেক তালিকা আছে, বলতে পারবো। ফরাদ ভাই, এই জায়গাটাতে যদি একটা লাইন বলতেন, যে আপনি যে বলতেছেন যে পার্শ্ববর্তী দেশ ভারত যে হচ্ছে সেনাবাহিনীর ভিতরে অনেক অভ্যুত্থান পরিকল্পনা করছে বা মানে যেটাকে বলে হচ্ছে যে একটু ইন্ধন দেওয়া, সেইটা তারা দিচ্ছে বা জ্বালানি কাঠ দেওয়া তারা দিচ্ছে, বর্তমান সেনাপ্রধান এবং তার যে বাহিনী সেটা কি তারা নস্যাৎ করছেন, নাকি তারা সেই ষড়যন্ত্রের অংশ? মানে ষড়যন্ত্রের অংশ তো না বটেই, সেটা আপনি পরিষ্কার করেছেন। মানে তারা কি সেটি মানে ফাইট করতে পারছেন কিনা সেটা যদি আমরা বলি। যদি করতো তাহলে একদিনে ঘটে যেত, একদিনে ঘটে যেত। আমাদেরকে শুনুন, আমরা কোথায় খালেদ বিপদে পড়ি কি জানেন? আমরা বিপদে পড়ি, আমরা সামগ্রিকভাবে রাষ্ট্রকে চিন্তা করতে পারি না, আমরা ব্যক্তিকে কেন্দ্র করে তখন সিদ্ধান্ত গ্রহণ করে বিপজ্জনক হয়ে পড়ে। সেনাপ্রধানের যদি আপনি তিরস্কার করতে চান, দোষ ধরতে চান, প্রচুর দোষ ধরতে পারেন না, কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে যে আপনার এটা একটা প্রতিষ্ঠান, এটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান, এবং এটা সে তার শুরু থেকে এই রাষ্ট্রের প্রতিষ্ঠানকে গড়তে দেওয়া হয় নাই। শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনী রাখতে চেয়েছেন, তিনি একটা এই যে স্থায়ী সেনাবাহিনী রাখতে, এর কুফল আমরা দেখেছি। কারণ শেখ মুজিবুর রহমানের হত্যা হয়েছেন, এটা তো আমাদের দেশের জন্য ভালো না। তাহলে আপনি এই সংঘাতগুলো তো মারাত্মক। আর অন্যদিকে দেখুন, আজকে ডক্টর ইউনূসের সঙ্গে সেনা প্রধানের মধ্যে যে দূরত্বটা তৈরি করা হয়েছে খুবই পরিকল্পিতভাবে, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে ওয়াকারুজ্জামান সাহেবও কিন্তু এটাকে কমাবার জন্য তার কোনো সক্রিয় উদ্যোগটা আমি দেখি নাই, হয়তো আছে, কিন্তু আমি বাইরের থেকে আছি বলে আমি বুঝি নাই। কিন্তু অন্যদিকে ডক্টর ইউনূসের দিক থেকে কিন্তু এই ব্যবধানটুকু, দূরত্বটুকু তারা টিকিয়ে রেখেছেন। এটা কিন্তু দেশের জন্য ভালো না। আপনাকে তো কিছু ব্যাপারে আপনাকে অবশ্যই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। ফরাদ ভাই, আমরা আপনার দেখানো পথে আমরা এখন একটু রাষ্ট্র কাঠামোটার মধ্যে থাকি, আমরা আবার ওই ব্যক্তিগত মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সেনাপ্রধান বা ওই আলোচনাটা আমরা একটু পরে ধাপে আসি।